ইয়ং নামের খুবই সুন্দরী একটি মেয়ে, যে কিনা সবসময় ছেলেদের কাছ থেকে দূরেই থাকতো। তবে একদিন ড্রিঙ্ক করার ফলে সে অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে যায়, আর সে ভুল করে ঢুকে পড়ে শহরের সবচাইতে হ্যান্ডসাম একটি ছেলের রুমের মধ্যে, যার নাম হচ্ছে জিয়াং। এরপর ইয়ং নিজের অজান্তেই জিয়াংয়ের প্রতি আকর্ষিত হয়ে তার সাথে জোর করে রাত কাটিয়ে ফেলে। তবে ইয়ংয়ের যখন সেন্স আসে, তখন সে বুঝতে পারে যে সে কত বড় অন্যায় কাজ করে ফেলেছে। তাই সে সেদিন রাতে হওয়া সমস্ত ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করছিল। তবে ইয়ং একটি কোম্পানিতে চাকরি করত, তো সে যখন সবকিছু ভুলে প্রতিদিনের মতো তার কোম্পানিতে কাজ করতে যায়, তখন সে দেখতে পায় তার কোম্পানির সিইও আর কেউ নয় বরং জিয়াং। তার সাথে সে জোর করে রাত কাটিয়ে ফেলেছে। তাই ইয়ং কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে এমন একটা পরিস্থিতিতে ছিল যে সে চাইলেও চাকরি ছেড়ে চলেও যেতে পারবে না। তো পরবর্তীতে ইয়ং এর সাথে কি ঘটেছিল, ইয়ং এবং জিয়াং কি সবকিছু ভুলে একে অপরকে আপন করে নিয়েছিল, সেটাই আমরা দেখব আজকের অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা মেয়ে করিডোরে হাঁটছে, তার নিজের উপর কন্ট্রোল নেই, বোঝাই যাচ্ছে সে ড্রাগ অ্যাডিক্টেড। মেয়েটার মনে পড়ে যায় কিছুক্ষণ আগে একটা ছেলে তাকে একটা ড্রিঙ্ক দিয়েছিল, নিশ্চয়ই সেই তাকে ড্রাগ দিয়েছে, আর তাতে তাকে সাহায্য করেছে জিয়াং জিয়াওয়ে। সে তার হাতে একটা রুমের চাবি ধরিয়ে দেয়। ইমন ইগজি বুঝতে পারে জিয়াং ইগজিয়ে তার সাথে লোকটিকে সেট আপ করানোর জন্য এই কাজটা করেছে, কিন্তু সে তার ফাঁদে কিছুতেই পা দিতে চায় না। সেখানে তার সাথে দেখা হয় মিংকিং ইয়াং এর। এমন সময় পাশের রুম থেকে বুফের বেরিয়ে আসে এবং ইউন ইগজিকে তার সাথে নিয়ে যেতে চায়। ইউন ইগজি মিংকিংকে বলে সেই লোককে চিনে না, সে হয়তো কোনো মানব পাচারকারী হবে, তাই সে যেন পুলিশকে ফোন করে দেয়। এটা শুনে বুফেন ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। মেং ইউনিক্সিকে রুমে নিয়ে আসে যেন ড্রাগের প্রভাবটা কেটে যায়, কিন্তু ইউনিক্সি মেংয়ের উপর আকৃষ্ট হয়ে পড়ে এবং একটা পর্যায়ে মেংও এতে সাড়া দিতে শুরু করে এবং তারা একটা অপ্রত্যাশিত রাত কাটায়। পরদিন সকালে ঘুম ভাঙতেই ইয়নিক্সের রাতের কথা মনে পড়ে যায় এবং সে চুপি চুপি সেখান থেকে কেটে পড়ার কথা ভাবে। কিন্তু এরই মধ্যে মেং কিয়াংয়ের ঘুম ভেঙে যায়। সে মেয়েটির কাছে পরিচয় জানতে চাইলে মেয়েটি তাতে অস্বীকৃতি জানায়। মেং বলে, তোমাকে এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু আমার মনে হয় না তুমি তা দিতে পারবে। মেং যখন ইউনকে চুমু দিতে যাবে, তাতে বাগড়া দিয়ে বসে লুলিন। সে রুমে ঢুকে পড়ে, আর তখনই ইউন সেখান থেকে বেরিয়ে পড়ে। লুলিন মেকিংকে একটা মেয়ের সাথে দেখে খুবই অবাক হয়ে যায়। সে বলে, আমি ভেবেছিলাম আপনি মেয়ে মানুষ পছন্দ করেন না। মেং রেগে বলে, তবে কি ভেবেছিলে আমি ছেলে মানুষ পছন্দ করি? লুলিন জানতে চায়, তবে কি আপনি বয়সে বড় মেয়ে পছন্দ করেন? এখানে আমরা জানতে পারি যে মে কিংয়াং এর চেয়ে ইউনিক্সি বয়সে বড়। মিং কিংয়াং বলে, আমি ডিসিশন নিয়েছি আজকের মিটিংয়ে আমরা জায়গা বদল করব। তুমি হবে মিস্টার মিং আর আমি হব তোমার অ্যাসিস্ট্যান্ট। কেননা আমিও দেখতে চাই কে ইউনিক্সি, যার সাথে কেবলমাত্র বাবা কাজ করতে চায়, কি এমন বিশেষত্ব রয়েছে তার মধ্যে। এরপর আমরা দেখি ইউনিক্সিকে, যে কিনা চেনসিং গ্রুপের সেলস টিমের হেড। তার এই সাফল্যের জন্য অনেকেই তাকে প্রশংসা করে, অনেকে আবার হিংসাও করে। তেমনই একজন হলো জিয়াং জিয়াওয়ে। জিয়াং জিয়াওয়ে ইউনিক্সিকে লাভ বাইটে কনসিডার করতে দেখে ভাবে কতদিন তবে তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। ইউনিক্সি হয়তো বুফেনের সাথে রাত কাটিয়েছে। জিয়াও ইয়াক্সি বলে, কেমন লাগবে তোমার যখন তুমি অনেক উপর থেকে ধপ করে মাটিতে নেমে পড়বে? ইউন বলে, তখন আমি না হয় তোমাকে ঢাল হিসেবে রাখবো, তাতে আমার কোনো আঘাতই লাগবে না। এরপর আমাদের দেখানো হয় চেনসিং গ্রুপের মিটিং রুম। সেখানে একটা মিটিংয়ের জন্য উপস্থিত হয়েছে চাওসিং গ্রুপের হেড এবং তার অ্যাসিস্ট্যান্ট। ইউনিক্সি খুবই অবাক হয়ে যখন দেখে যে তাদের মধ্যে একজন সে ছেলেটি যার সাথে সে গত রাত কাটিয়েছে। এদিকে ম্যাংও অবাক হয়ে যায় যখন সে জানতে পারে সেই মেয়েটি ইউনিক্সি, যার কথা তার বাবা তাকে বলেছিল। প্রেসিডেন্ট সেজে থাকা লুওলি ম্যানেজার ঝাওকে বলে, আমরা শুধুমাত্র মিস ইউনিক্সির সাথে কাজ করতে চাই। আপনাদের টিমের যদি কোনো আপত্তি না থাকে তাহলে কন্ট্রাক্টে সাইন করে দিন। কিন্তু এটা শুনে জিয়াওয়ের খুবই রাগ হয়ে যায়। ম্যানেজার ঝাওকে বলে, আমাদের কোম্পানিতে আরও অনেক যোগ্য মানুষ রয়েছে, তাদেরকে বাদ দিয়ে সবসময় কেন ইউনিক্সিকে এই প্রজেক্ট দেওয়া হবে? এটা কি এজন্য যে সে প্রজেক্ট পাওয়ার জন্য ক্লায়েন্টদের সাথে রাত কাটিয়েছে? ইউনিতে জিতে যাবে? জিয়াও বলে, তুমি যদি এই প্রজেক্ট থেকে সরে যাও তবে আমি তোমায় বাঁচাতে পারি, না হয় এরপর আমি সবটা এক্সপোজ করলে আমাকে দোষ দিও না। জুওজিন জানায়, জিয়াং ইক্সুই আপনার বলা কথা যদি সত্যি হয় তবে আমরা আপনার সাথে কাজ করার ব্যাপারে ভেবে দেখব। জিয়াও বলে, ইয়ন তুমি আমাকে এমনটা করতে বাধ্য করলে। জিয়াং ভিডিও অন করলে দেখা যায় এটা একটা সাধারণ ভিডিও ছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সকাল হতেই ইউনিক্সি বুফেনের কাছে আসে আর বলে, তুমি আমাকে যে গ্লাসে ড্রাগ দিয়েছিলে সেটি এখন আমার কাছে আছে, আর তাতে খুব সহজেই তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে। এখন তুমি ডিসিশন নাও আমার কথা মেনে চলবে কিনা। ইউনিক্সি বলে, জিয়াং ইয়াংসে, আমি জানতে চাই কিভাবে তুমি আমাকে ফাঁসানোর প্ল্যান করেছো, আর এসব কেনই বা করেছো? আমি কি তোমাকে সাহায্য করিনি? জিয়াও রেগে গিয়ে বলে, তুমি আমাকে তোমার লেফট ওভার জিনিস দিয়েছো, আমার কাছে সঠিক প্রমাণ ছিল, কিন্তু তুমি কোনোভাবে সেটা নষ্ট করে দিয়েছো। ম্যানেজার ঝাও জিয়াং ইউনের কাছে ক্ষমা চাইতে বলে। জিয়াও বলে, আমি কখনই ক্ষমা চাইব না।
ওর জন্য কোম্পানির প্রফিট হচ্ছে বলে সে যাই করুক না কেন তাকে কিছুই বলা হয় না। কিন্তু আমি এটা মেনে নেব না। ম্যানেজার ঝাও এতে করে জিয়াওকে বলে তার টিমের 2 সুপারভাইজার পদ থেকে বাদ দিয়ে দিতে। এতে জিয়াও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। ইউনিক্সি বলে, ম্যানেজার ঝাও, আমার মনে হয় এই প্রজেক্ট শুধু আমার টিমকে না দিয়ে সব টিমের মধ্যে ভাগ করে দিলে তাতে ভালো আউটকাম পাওয়া যাবে। মেংলুও লিয়ানকে এই প্রস্তাবে রাজি হতে বললেও লোলিন বলে, আমাদের কোম্পানি শুধুমাত্র ইউনিক্সের সাথেই ডিল করতে চায়। ইউনিক্সে মেংকে ভুল বুঝে ভাবে গতরাতের ঘটনার জন্যই সে হয়তো প্রজেক্টে ঝামেলা তৈরি করতে চাইছে। তাই সে মেংকে জানায় অ্যাসিস্ট্যান্ট হয়েও কেন সে ওভারনাইট ফেয়ার করছে। মেং জানায়, মিস্টার মেং বিদেশ থেকে আসার লোকাল সাইডে ডিসিশন নিতে আমি তাকে সাহায্য করি। লুলিন বলে, ইউনিক্সে ব্যতীত আমি কারোর সাথেই ডিল করব না। এমনকি জেনসিং গ্রুপের অন্যান্য টিমরাও বলে, আমাদের জন্য ক্লায়েন্টের হাতছাড়া করো না। ইউনিক্সে তারপরেও প্রজেক্টে সাইন করতে না চাইলে লুলিন মিটিংটা ছেড়ে চলে যেতে চায়, কিন্তু ম্যানেজার ঝাও তাকে আটকায়। সে সময় আসল মং ঘোষণা দেয় যে, আমরা মিস ইউনের প্রস্তাবে রাজি আছি, তাই না মিস্টার মেং? তখন ইউনিক্সে বুঝতে পারে এতক্ষণ আসলে সে তাকে সাহায্য করে আসছে। এদিকে লোলিন মেকিং এর উপর খুবই রাগ করে। কেন সে ইউনিক্সের প্রস্তাবে রাজি হয়ে গেল, যেখানে মেংয়ের বাবা তাকে বলে দিয়েছিল তারা শুধু ইউনিক্সের সাথেই প্রজেক্টটা করবে? এভাবে চলতে থাকলে যে কেউ মেংকে সহজেই ম্যানিপুলেট করতে পারবে। এমন করলে চাওসেং গ্রুপকে সে কি করে সামলাবে? তুমি কি সে মেয়েটাকে পছন্দ করতে শুরু করেছো? মেং টপিক ঘুরিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন সেখানে আসে ইউন। লোলিন ইউনকে বলে, আমি যেন আর কখনো আপনাকে আমার অ্যাসিস্ট্যান্টকে অসম্মান করতে না দেখি। ইউনের কারণ জিজ্ঞেস করলে লোলিন বলে, কারণ আমি ওকে অনেক স্নেহ করি, কারণ আমার মধ্যে, বুঝতে তো পারছো আমি কি বলছি। ইউন এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে শেষে কিনা সে তার জীবনের প্রথম রাত কোনো গে ছেলের সাথে কাটিয়েছে। পরদিন অফিসে লোলিন ও মে কিংয়াংকে একসাথে বসে থাকতে দেখে ইউনিক্সির অকওয়ার্ড লাগতে শুরু করে। তার মনে পড়ে যায় গতদিন মিস্টার মিং তাকে বলেছিল ইউন চাইলে তার অ্যাসিস্ট্যান্টের সাথে রিলেশনে যেতে পারে, তাতে সে কোনো রকম বাধা দেবে না, কিন্তু আমি তোর প্রিয় বন্ধু, আমার সাথে থাকলে তুমি পাবে অঢেল সম্পদ। ইউনিক্সি রেগে গিয়ে বলে, আমার পুরো চাওসেং গ্রুপ দিলেও আমি আপনার সাথে থাকবো না। লোলিন তাকে সতর্ক করে দেয় তারা যে গিয়ে এটা যেন কেউ জানতে না পারে, যদিও এটা পুরোটাই লোলিন মিথ্যা বলে। মেকিংয়াং ইউনকে দেখতে যেতে চাইলে লোলিন তাকে মনে করিয়ে দেয় যে এসব করলে ইউনিক্সি কখনোই তাকে পছন্দ করবে না। উল্টে সে যে মোয়িংয়ের উপর বিরক্ত হবে সেটা দেখেই বোঝা যায়। তার মতো মেয়ে যেহেতু এখনো আনম্যারিড আছে, তাহলে সে নিশ্চয় অনেক চুজি এবং উচ্চাকাঙ্ক্ষী হবে। অ্যাসিস্ট্যান্ট সেজে থাকা মিংকে তাই সে পছন্দ করবে না, কিন্তু সে লুলিনের কথাই কোনো রকম পাত্তাই দেয় না। রাতের বেলা ইউনিক্সি বাসায় ড্রাঙ্ক হয়ে উপস্থিত হয় মেকিংয়াং। মেকিংয়াং বলে, আমাকে বোধহয় ড্রাগ দেওয়া হয়েছে, তুমি প্লিজ আমাকে হেল্প করো। কিন্তু ইউন তাকে না করলে মিং বলে, সেদিন তো আমি তোমায় সাহায্য করেছিলাম, আজ তুমি সেটা ফেরত দাও। ইউন চুমু খাওয়ার আগেই মেকিংয়াং সেন্সলেস হয়ে যায়। রাতটা সে ইউনের সোফায় ঘুমিয়ে কাটায়। তার মনে হতে থাকে ইউনিক্সি হয়তো তাকে অপছন্দ করে। সকালে ইউনিক্সি ম্যাং সেজে থাকা লুলিনকে নিয়ে কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিস চেক করতে যেতে বলে, কিন্তু মেং কিংয়াংকে সেখানে এসে বলে মিস্টার মেংয়ের হয়ে সে যাবে ইন্সপেকশনে। স্টোরেজ রুমে আসলে মেং কিংয়াং জিজ্ঞেস করে, ইউনিক্সি তুমি কি আমাকে কিছু বলতে চাও না? ইউনিক্সি বলে, আমাদের মধ্যে কিছুই নেই, সে রাত কেবল একটা দুর্ঘটনা, সেটা তো ভুলে যাওয়াটাই ঠিক হবে। মেং কিংয়াং বলে, এটা কখনোই সম্ভব না, কারণ সেটা আমার ফার্স্ট টাইম ছিল। ইউনিক্সি অবাক হয়ে বলে, তুমি কি ভেবেছো আমি আমার কি হারিয়েছি? মেং কিংয়াংকে বাচ্চাদের মতো জেদ ধরে বলে, আমরা ছেলেরাও হারাই, এখানে তোমাদের নারী পুরুষ সমতা কোথায় হারিয়ে যায় বলো তো? হঠাৎই ইউনিক্সি খেয়াল করে তারা দুজনে কোল্ড স্টোরেজ রুমে আটকা পড়েছে। সে ভাবতে থাকে এসব কিছু মেং কিংয়াংয়ের কাজ, যেন তারা এখানে আটকা থাকে এবং সময় কাটাতে পারে। কিন্তু মেং কিংয়াং বলে এটা সে করেনি। ইউনিক্সি জানায় কোল্ড স্টোরেজ 24 ঘন্টা পর খোলে, আর এত সময় এখানে আটকা পড়লে আমরা নির্ঘাত বরফের স্ট্যাচু হয়ে যাব। কিন্তু এটাকেও মেং কিংয়াং সিরিয়াসলি নেয় না। সে বলে, কেন তোমার আমাকে পছন্দ নয়? আমি কি কম সুন্দর? ইউনিক্সি বলে, আমি তোমার চেয়ে বেশি দুনিয়া দেখেছি, এরপরও যদি আমি তোমার ফাঁদে পড়ি তাহলে কি করে চলবে? আমার বয়স কম দেখে তোমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স কম, আর আমি তোমার দায়িত্ব নিতে একদমই পারবো না। ইউনিক্সির ঠান্ডা লাগলে মেং কিংয়াং তাকে নিজের কোটটা খুলে দিতে চায়, কিন্তু ইউনিক্সি কিছুতেই সেটা নিতে চায় না। কিংয়াং তাকে ব্ল্যাকমেল করে বলে, দেখো আমি যদি এখানে অসুস্থ হয়ে যাই, যদি আমার নিউমোনিয়া হয়ে যায়, তুমি তখন সবাইকে কি বলবে? 2 কোম্পানির পার্টনারশিপের জন্য তোমার উচিত আমার খেয়াল রাখা, তাই এই কোটটা অবশ্যই গায়ে পরে নাও। এদিকে মেং কিংয়াংকে এখানে আসতে না দেখে লুলিন চলে আসে ম্যানেজার ঝাওয়ের কাছে, জানায় তার অ্যাসিস্ট্যান্ট ও ইউনিক্সি অনেকক্ষণ আগেই কোল্ড স্টোরেজ ইন্সপেকশনে গেলেও তারা এখনও ফিরে আসেনি। কিন্তু ম্যানেজার ঝাও স্টোরেজের সিকিউরিটিকে ফোন করলে জানতে পারে ইউনিক্সি সেখানে যায়নি, এমনকি এন্ট্রি লগেও তার নাম নেই। স্টোরেজ রুমে আমরা দেখি মেং কিংয়াং ও ইউনিক্সি বরফে প্রায় জমে যাচ্ছে। ইউনিক্সি জানতে চায় এখনই কি তার কাছে এটা রোমান্টিক মনে হচ্ছে? মেং কিংয়াং বলে, হ্যাঁ অবশ্যই, ভালোবাসা মানে একদিনে জন্মানো না, ভালোবাসা মানে একসাথে মরা। ইউনিক্সি জিজ্ঞেস করে, তুমি এই পরিস্থিতিতেও শান্ত আছো কি করে? মেং কিংয়াংকে বলে, আমার বিশ্বাস আমাদের কিছুই হবে না, কেউ না কেউ আমাদের উদ্ধার করতে নিশ্চয়ই আসবে।
তবে ইউনিক্সে তুমি বলেছিলে তোমাদের কোম্পানিতে এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই, কিন্তু এবারে তাই হলো। তোমার কি মনে হয় না এটা কারো কারসাজি, এমন কারো যার সাথে তোমার শত্রুতা রয়েছে? আমার মনে হয় এটা জিয়াং ইয়াক্সের হবে। এর আগেও তো সে তোমাকে ড্রাগ দিয়েছিল। অবশেষে তাদের উদ্ধার করতে সেখানে লোলিন চলে আসে। লোলিন নিজের জ্যাকেট খুলে মিংকিংকে দিলে সে সেটাও ইউনিক্সিকে দিয়ে দেয়। ইউনিক্সি বিরক্ত হয়ে দুটো জ্যাকেট খুলে সেখান থেকে বের হয়ে আসে। এরকম একটা ঘটনায় লোলিন খুবই রেগে যায়। ম্যানেজার ঝাওকে বলে, এভাবে আপনারা পার্টনারশিপ মেনটেন করেন? আজ আমার অ্যাসিস্ট্যান্টের কিছু হয়ে গেলে কি জবাব দিতেন? আমি এখনই চেয়ারম্যানকে বলে এই ডিলারশিপটা বাদ দিচ্ছি। যদিও ম্যানেজার ঝাও তাকে এমনটা করতে না অনুরোধ করে, কিন্তু ইউনিক্সি বলে, আমার মনে হয় এই ডিলারশিপটা বাদ দেওয়া উচিত। ভুল তো ভুলই হয়, সেটাকে আমরা যেভাবে এক্সপ্লেইন করি না কেন। লোলিন তাতেও সায় দেয়, কিন্তু মিং কিংআং তাকে এমনটা করতে না করে লোলিনকে ডেকে কানে কানে বলে, আমি চাই না কোনোভাবেই ডিলারশিপটা ক্যান্সেল হোক। লোলিন যদিও তাকে না করে দেয়, কিন্তু মিংয়ের কাছে তাকে হার মানতে হয়। এদিকে ইউনিক্সি তাদের দুজনকে কানে কানে কথা বলতে দেখে। তাদের গে মনে করে চোখ বন্ধ করে বসে থাকে। তখন ফুল হাতে হাজির হয় বুফেন। বুফেন তার কাছে গতদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইলে ইউনিক্সি তাকে তার বয়ফ্রেন্ডের নাটক করতে বলে। মিং কিংয়াংকে বুফেনকে চিনে ফেলে। এই লোকই তো সেদিন ইউনিক্সির সুযোগ নিতে চাইছিল। আজ তারা একসাথে কি করে? ইউনিক্সি ও বুফেনকে একসাথে দেখে মিং কিছুতেই সহ্য করতে পারে না। সে বলে, ইউনিক্সি তুমি ভুলে গেছো ও একজন কিডন্যাপার, মানব পাচারকারী। তুমি আরও এখন এখানে একসাথে কি করো? বুফেন বলে, ও আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড হসপিটালে ভর্তি, তাই আমি তাকে দেখতে এসেছি। কিন্তু মিং কিংয়াং এটা একদমই মানতে পারে না। লোলিন তাকে বোঝানোর চেষ্টা করে যে ওরা কাপল, ওদের মধ্যে ঢোকার চেষ্টা করো না। বুফেন বলে, ইউনিক্সি তোমার রুমটাকে ফ্রেন্ডলি মনে হচ্ছে না, চলো তোমাকে নতুন রুমে শিফট করি। হসপিটালের ডিন আমার বন্ধু, কোনো প্রবলেম হবে না। তাকে বলে, আমি তোমাকে ভিআইপি রুমের ব্যবস্থা করে দিচ্ছি। লুলিন মিং কিংয়াংকে বলে, দেখেছো মেয়েটা একটা গোল্ড ডিগার, তুমি কখনোই অ্যাসিস্ট্যান্ট থাকে তোমাকে পছন্দ করতে পারবে না, আর চেয়ারম্যান ওইটাতে অ্যাপ্রুভাল দিবে না, সে তোমার থেকে বয়সে বড়। মিং কিংয়াংকে বলে, তুমি এখনো পুরনো চিন্তাধারা নিয়ে আসছো, ও আমার চেয়ে খুব একটা বড় না, তুমি প্লিজ আমার মেজাজ খারাপ করো না। লুলিন তাকে বোঝায়, ইউনিক্সি তোমার ভালোবাসা নয়, শুধুই জেদ। তুমি এখন জেদের বসে সব করছো, পরে তুমি বলো না আমি তোমাকে সাবধান করিনি। মিং কিংয়াং বলে, আমার উপর রাগ করো না, আমার দিক থেকে একবার ভাবো। তখনই সেখানে একটা মেয়ে এসে বলে, ম্যাং তুমি ভেবো না আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি সব সময় তোমার সাথেই আছি। মেয়েটাকে দেখে লুলিন চমকে যায় এবং দ্রুত তাকে নিয়ে বাইরে চলে যায়। ইউনিক্সি এটা দেখে অবাক হয়ে ভাবে, ছেলে দুটো গে রিলেশনশিপে থাকার পরেও কিনা তারা অন্য একটা মেয়েকে ডেট করছে, কি ডিসকাস্টিং এরা। তাই সে বুফেনকে বলে, চলো আমরা এখান থেকে চলে যাই, আমার এখানে আর ভালো লাগছে না। ইউনিক্সি আর বুফেনকে চলে যেতে দেখে মে কিংয়াং বলে, তোমরা কি আসলে অন্য হসপিটালে শিফট করবে? আমাকে একা ফেলে যেও না ইউনজিং। এসব কথা বলে সেও তাদের পিছে পিছে রুমটা থেকে বের হয়ে যায়। লুলিন কিয়াউংকে বলে, সে আর মিং পরিচয় অদল বদল করে নিয়েছে। মে কিংয়াং এখন তার অ্যাসিস্ট্যান্ট লুলিন সেজেছে, আর সে সেজেছে মিস্টার মিং। এমনকি সে যে ইউনিক্সিকে মিথ্যা বলেছে যে তারা গে, সে ব্যাপারেও সে জানায়। আসলে কিয়াউং হলো মেয়ের ফিয়ন্সে। তার কথা ভেবেই লুলিন ইউনিক্সিকে মিথ্যা বলেছে। সে যে আর মিউংকে গে রিলেশনশিপে আছে এটাও মিথ্যা। না হলে ইউনিক্সও হয়তো মেকিং এর উপর দুর্বল হয়ে পড়তো। তাই সে কিয়াউংকে এই কথা গোপন রাখতে বলে। কিয়াউং ব্যাপারটা বুঝতে পারে এবং বলে, ওই মেয়ে কখনোই মে ইয়াংকে আমার থেকে কেড়ে নিতে পারবে না, তবু আমি এই কথা গোপন রাখবো। লুলিন বলে, যত যাই বলো, ইউনিক্সের সামনে তুমি কিছুই করতে পারবে না। এরপর তারা রুমে আসলে দেখে সেখানে ইউনিক্সি বা মেং কেউই নেই, পুরো রুম খালি। তারা অবাক হয়ে ভাবতে থাকে, সবাই গেল কোথায়। এদিকে ইউনিক্সি বুফিনকে নিয়ে আসে সেই কোল্ড স্টোরেজ রেজিস্ট্রি করার জন্য। সিকিউরিটি গার্ডের কাছ থেকে রেজিস্ট্রি খাতা নিলে ইউনিক্সি খুবই অবাক হয় যখন দেখে সেখানে তার কোনো নামই নেই, অথচ তার স্পষ্ট মনে আছে সে সেদিন রেজিস্ট্রিতে এন্ট্রি করিয়েছিল। সে জানতে চায়, এখানে তো সিসিটিভি আছে, আমি সিসিটিভি ফুটেজ দেখতে চাই। কিন্তু সিকিউরিটি গার্ড রেগে যায়, বলে, আপনি কি বলতে চাচ্ছেন? আমরা আমাদের কাজ ভালো মতো করি না, আমরা কাজে ফাঁকি দিই। বুফেন বুঝতে পারে এভাবে সত্যিটা বের করা যাবে না। সে ইউনিক্সিকে বলে, এভাবে যখন জানা গেল না, আমি অন্যভাবে সত্যটা বের করে আনবো, কথা দিচ্ছি। এরপর দেখানো হয় অফিসে অডিট ব্যুরো থেকে লোক এসেছে, কেননা তাদের কাছে নাকি ফিনান্সিয়াল ফ্রডের তথ্য রয়েছে, তাই তারা ইনভেস্টিগেশন করতে এসেছে। ইউনিক্সের রুম থেকে তারা সমস্ত ফাইল নিয়ে গেছে ইনভেস্টিগেশন চালানোর জন্য। ইউনিক্স এই ব্যাপারটা নিয়ে জানতে চাইলে ঝাও বলে, তোমার বিরুদ্ধে ফ্রড করার রিপোর্ট রয়েছে, আমি তোমার থেকে এটা একদমই আশা করিনি। তুমি বরং 2 সপ্তাহের ছুটি নাও, তারপর ইনভেস্টিগেশন শেষ হলে তোমার কোম্পানিতে এসো। কিন্তু আগামীকাল চাওসেং গ্রুপের ফার্স্ট শিপমেন্ট আসবে, আর সেখানে তার থাকাটা ইম্পর্টেন্ট, তাই সে যেতে রাজি হয় না। সে সময় সেখানে হাজির হয় জিয়াং। সে বলে, এবারে তুমি আবার কি অকাজ করলে? ইউন বলে, এটা কি তাহলে তুমি করেছ? জিয়াং অস্বীকার করে বলে, তোমার লাভ তোমার কোথায় নামিয়েছে দেখো। ইউন বলে, যদি আমি প্রমাণ জোগাড় করতে পারি তবে সবার প্রথমে তোমার পতন হবে জিয়াং। জিয়াং ঝাওকে একটা পেপার দেয় যেখানে সমস্ত সাপ্লায়াররা পিটিশন করেছে যেন ইউনিক্সকে সুপারভাইজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়, কারণ নাকি সে তাদের থেকে ঘুষ নিত।
প্রমাণ হিসেবে কিছু কাগজ দেখালে ইয়ন বুঝে উঠতে পারে না কিভাবে তাকে ফাঁসানো হচ্ছে। ম্যানেজার ঝাও থেকে শুরু করে সকলেই ভাবতে শুরু করে ইয়োনিক্সে ফ্রড করছে। ভালো মানুষের মুখোশের আড়ালে সে যে এমন তা এতদিন কেউ ধরতে পারেনি। কলিগরা বলে, এজন্যই কি তুমি সেদিন চাওসেং প্রজেক্ট আমাদের সবাইকে ভাগ করে দিতে বলেছিলে? এসব শুধুই তোমার নাটক ছিল, তাই না? ঝাও জানায়, চাওসেং গ্রুপ কখনোই এমন কারোর সাথে ডিল করতে চাইবে না যার উপর ইনভেস্টিগেশন চলছে। তাই প্রজেক্ট আমি জিয়াও ইয়াংজিংকে হস্তান্তর করলাম। অপরদিকে আমরা দেখি বুফেন আর দুজন লোক সাথে নিয়ে সে সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখেছে। তারপর তাকে ভয় দেখিয়ে তার মুখ থেকে বের করে দেয় যে জিয়াং তাকে টাকা দিয়ে ইউনিক্সের ক্ষতি করতে বলেছিল, আর এই স্বীকারোক্তি তারা রেকর্ড করে রাখে। অফিসে যখন সবাই ইউনিক্সকে একতরফা দোষ দিতে থাকে ফ্রড করার জন্য, তখন সেখানে বুফেন সিকিউরিটি গার্ডের স্বীকারোক্তির অডিওটা সকলকে শোনায় যে জিয়াংএক্সের গার্ডকে টাকা দিয়েছিল বলেই সেদিন ইউনিক্সি ও অ্যাসিস্ট্যান্ট কোড স্টোরেজ রুমে আটকা পড়ে মরতে বসেছিল। জিয়াংএক্সও বিশ্বাস করতে পারছিল না যে বুফেন ইউনিক্সের সাথে মিলে রয়েছে। ঝাও অবাক হয়ে জানতে চায়, জিয়াও আসলেই কি এই কোল্ড স্টোরেজ রুমের ইনসিডেন্টের পিছনে তুমি রয়েছ? কিন্তু জিয়াও ইয়াংজং তা অস্বীকার করতে থাকে, বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তখন সেখানে মেই কিয়াংও ও লুলিন আসে ইউনিক্সকে জানায় তার উপর ইনভেস্টিগেশন চলার কারণে সে আর এই প্রজেক্টের দায়িত্বে থাকতে পারবে না, তাই এর দায়িত্ব জিয়াওকে দেওয়া হয়েছে। মিং তাকে রাজি না করলেও লুলিন জানায়, আমাদের কোম্পানি এমন কারোর সাথেই কাজ করতে পারে না যার উপর ইনভেস্টিগেশন চলছে। আমাদের কাজ ভালো মতো হওয়া চাই সে যেই করুক না কেন। জিয়াং আপনাকে এই প্রজেক্টে স্বাগতম। মিকিং লুলিনকে জিজ্ঞেস করে কেন সে প্রস্তাবে রাজি হলো। এটা বোঝাই যাচ্ছে যে ইয়ন ইক্সিকে ফাঁসানো হচ্ছে, আর তারা কিনা কাজ করবে জিয়াওয়ের সাথে, যে কিনা তার ইয়ন ইক্সিকে ঠান্ডায় জমিয়ে মারতে চেয়েছিল। কিন্তু লুলিন তাকে বোঝায় এই প্রজেক্টটা সফল না হলে চাওসেং গ্রুপেরই নাম খারাপ হবে, আমাদের অনেক ক্ষতি হবে। তার চেয়ে বরং এটাই ভালো। ইউনিক্সের সাথে কিয়াওয়ের দেখা হলে ইউনিক্সে জানতে চায়, তুমি কি মিস্টার ম্যাংকে বিয়ে করতেও তার বাচ্চা নিতে চাও? কিয়াও সম্মতি জানালে ইউনিক্সি ভাবে মেয়েটা হয়তো খুবই বোকা, হয়তো সে জানে না যে মিস্টার ম্যাং একজন গে। কিন্তু কিয়াংইও বলে জানে যে মিস্টার ম্যাং গে, আর তাতে তার কিছুই যায় আসে না। এই কথা আবার জিয়াংউইক্সের শুনে নেয় যে মিস্টার মিং গে। ম্যানেজার ঝাও জিয়াংউইক্সকে জিজ্ঞেস করে কেন সে স্টোরেজ রুমে জিয়াংউইক্সকে আটকে রেখেছিল। এখন যদি ইউন কেস করে তাহলে তো সে ফেসে যাবে। জিয়াংউইক্সিং বলে, আমি তো শুধু ইউনিক্সকে শিক্ষা দিতে চেয়েছিলাম, ও থাকায় কোম্পানির কোনো প্রফিট মার্জিনই আমরা পাই না। মিস্টার ঝাও কেন ওকে বের করে দিচ্ছে না? ঝাও জানায়, ওকে বের করে দিলে ক্লায়েন্টরা সব ওর সাথে চলে যাবে, তখন কোম্পানিকে পথে বসতে হবে। আমি এত কষ্ট করলাম তোমাকে এই প্রজেক্টে আনার জন্য, আর তুমি কি করলে? ইয়ন যদি ছেড়েও দেয় ওই অ্যাসিস্ট্যান্ট কি তোমাকে ছেড়ে দেবে ভেবেছ? জিয়াও জানায়, আমি একটা গোপন জিনিস জানি, মিস্টার মিং আর তার অ্যাসিস্ট্যান্টের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। এই খবর যদি একবার অনলাইনে ছেড়ে দেওয়া যায় তবে কি প্রেসিডেন্ট মিং চুপ করে থাকবে? তাদের আলাদা করে তবেই ছাড়বে। এদিকে ইয়ন বাসায় বসে আছে বুফেন বলে, স্বয়ং প্রকৃতি যেখানে আমাদের একত্র করে দিচ্ছে তখন কেউই আমাদের আলাদা করতে পারবে না। ইয়ন এতে বিরক্ত হয়ে বলে, আমরা নাটক করছি, আর মিথ্যা কখনো সত্যি হবে না। তাছাড়া তুমি তো বই পড়ো না, তাহলে কি করে এত কাব্যিক কথা বের হয় তোমার মুখ থেকে? বুফেন বলে, কে বলেছে আমি বই পড়ি না? এই বইটা তোমার জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধির দুয়ার খুলে দেবে, দেখো তোমার ভাগ্য বদলে দিবে। তখনই দরজায় কেউ বেল বাজালে বুফেন দেখতে পায় সেটা মিং কিংআং বুফেনকে এখানে দেখে খুবই রেগে যায়, বলে, আমাদের দেখা হওয়ার পর থেকে আমি তোমাকে কতভাবে সাহায্য করেছি, আর তুমি এভাবে প্রতিদান দিচ্ছ তার। ইয়ন মেকিং এর সাথে কাটানো ভালো সময়গুলো মনে পড়ে। হুট করেই তার মনে পড়ে মিস্টার মিং এর সাথে অ্যাসিস্ট্যান্টের গে রিলেশন আছে। এটা মনে হলেই সে কিছুতেই অ্যাসিস্ট্যান্টকে সহ্য করতে পারে না। মেকিং বলে, আমি জানি আমাকে ফাঁসানো হয়েছে, এটার জন্য তোমার মন খারাপ, সেজন্য কি তুমি রেগে আসছো? টেনশন করো না, আমি কাজের মাধ্যমে অবশ্যই আমার নিজেকে প্রমাণ করে দেব। পরদিন সকালে মিটিং রুমে ইউনিক্সকে দেখে জিয়াও রেগে যায়, বলে, তোমার কি কোনো যোগ্যতা নেই যে তুমি এটা বুঝতে পারো না মিটিং অ্যাটেন্ড করার জন্য তুমি যোগ্য না? অন্যদিকে টিম মেম্বারও তার সাথে দেখা দেয়। তখন সেখানে লুলিন ও মেকিং আসে। মেকিং জানায় ইউনিক্সে এখানে তাদের অতিথি হয়ে এসেছে। সেটাও জানায় এতদিন সে আর লুলিন তাদের পরিচয় অদল বদল করে এসেছে। আসলে সে হচ্ছে মিস্টার মিং আর লুলিন তার অ্যাসিস্ট্যান্ট। মেকিং খুবই অবাক হয়ে যায় যে তাদের পরিচয়ের ব্যাপারে ইউনিক্সি মোটেও ইন্টারেস্টেড না। ম্যানেজার ঝাও অ্যানাউন্স করে এখন থেকে প্রজেক্টের সুপারভাইজার হিসেবে কাজ করবে জিয়াং সবাইকে কংগ্রাচুলেশন জানিয়ে বলে, আমি আজ এখানে এসেছি নিজের মেধার মাধ্যমে, অন্যদের মতো কানেকশন ইউজ করে না। ম্যানেজার ঝাও জানায় যদি এই প্রজেক্টে কোনো ভুল হয় তবে তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র জিয়াও রিক্সে আর অন্য কেউ না। আর যেহেতু ইউনিক্সকে ইনভেস্টিগেশনের আন্ডারে রাখা হয়েছে তাই প্রজেক্টের ব্যাপারে তাকে দায়ী করা যাবে না। জিয়াও বুঝতে পারে তাকে ট্র্যাপে ফেলা হয়েছে, এতে অন্য কেউ দোষ করলেও নাম তবে তার। ম্যানেজার ঝাও জানায় এটা চাওসেং গ্রুপের নতুন নিয়ম। জিয়াওই বলে, মিস্টার মিং ইচ্ছে করে এটা করেছে, আমাকে ফাঁসানোর জন্য এমনটা করা হয়েছে। মিং বলে, চাওসেং গ্রুপটা আমার, তাই রুলস তো আমার বানানো,
যেহেতু আমি কোম্পানির সাথে চুক্তি করেছি, তুমি যদি দায়িত্ব না নিতে চাও তাহলে স্বেচ্ছায় রিজাইন করো। কিন্তু জিয়াং এত বড় কোম্পানির সাথে কাজ করার অফার কিছুতেই হারাতে চায় না, তাই সে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং পেপারটাতে সাইনও করে দেয়। মেকিং আর লুলিন একসাথে বসে আছে। মেকিং ইয়াংকে জিজ্ঞেস করে, তো এত অল্প বয়সে কোম্পানির সিইও হয়ে গেছে সে, তবুও কেন ইউনিক্সি তার সাথে আগের মতোই ব্যবহার করে? লুলিন বলে, হয়তো ইউনিক্সি তোমাকে পছন্দই করে না সেজন্য। আবার এমনও হতে পারে যে সে এসব ইচ্ছা করে করছে যেন তুমি তার পিছে পিছে ঘুরো। এত সহজে হয়তো সে তোমার কাছে ধরা দিতে চায় না। মেকিং জানতে চায়, তাহলে তুমিই বলো আমি কি করব, আমি কি করলো আমাকে পছন্দ করতে শুরু করবে? লুলিন বলে, ইউনিক্সে যেমন ব্যবহার করছে তুমিও সেরকম ব্যবহার করা শুরু করো। সে যেমন তোমাকে পাত্তা দেয় না তুমিও তাকে দিবে না। তুমি কি সেটা করতে পারবে? আমার তো মনে হয় না। ওর সামনে গেলেই তুমি পোষ মানা কুকুর হয়ে যাও। ওর সামনে পেছনে ঘুরঘুর করতে থাকো, এটা তোমায় বন্ধ করতে হবে। এমন সময় সেখানে আসে কিয়াউই। বলে, মেং কিয়াং আজ একটা আর্ট এক্সিবিশন আছে, তোমাকে আমার সাথে যেতেই হবে। মেং কিয়াংকে তার কাজের বাহানা দিতে থাকে। ইউনিক্সি সেখানে ফাইল চেকের জন্য আসলে লুলিন মিংকে মনে করিয়ে দেয় যে সে যেন ইউনিক্সির সামনে কঠোর হয়ে থাকে। ইউনিক্সি, কিয়াউই তুমি প্লিজ বাইরে যাও, কাজের মাঝে বাধা দিও না। মিস্টার মিং কিয়াউইকে বাইরে যেতে বললে কিয়াউই খুবই রেগে যায়। বলে, আমি তোমার ফিউন্সি, আমাদের বিয়ে ঠিক হয়ে আছে, আর তুমি একটা বাইরের মেয়ের জন্য আমাকে অপমান করছো। মেং কিয়াং এতে খুবই বিরক্ত হয়ে বলে, আমি বিদেশে ছিলাম যখন আমাদের বাগদান হয়েছিল, এতে আমার কোনো মত ছিল না। লুলিন মে কিয়াংকে ধীরে ধীরে কিয়াওয়ের খারাপ ব্যবহার করতে নিষেধ করে, এতে করে নাকি ইউনিক্সি জেলাস ফিল করবে। মে কিয়াং যদিও চিন্তায় ছিল ইউনিক্সি তাকে ভুল বোঝে কিনা, তবুও তার কিছুই করার ছিল না, তাই সে রাজি হয় অফিস শেষে কিয়াওইকে আর্ট এক্সিবিশনে নিয়ে যাওয়ার জন্য। এদিকে ইউনিক্সি লুলিনের কাছে জানতে চায়, যখন মে কিয়াংয়ের ফিয়েন্সি আছে যে তার জন্য স্বেচ্ছায় বাচ্চা নিতে চায়, তাহলে মিং কেন তার পিছনে পড়ে আছে? লুলিন বলে, তোমার শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি যে তোমাদের জিন ভালো লেগেছে। তুমি স্মার্ট, লম্বা এবং দেখতেও সুন্দর। আমাদের সব ক্রাইটেরিয়া তুমি পূরণ করো। তুমি ওই কিয়াওয়ের থেকে অনেক বেশি ভালো। তুমি আমাদের কথা মেনে নাও। আমাদের সন্তানের মা হলে আমরা তোমাকে অনেক ভালো রাখবো আর তোমাকে খরচও দেব। আসলে মিস্টার মিং চাইছে যেন স্বেচ্ছায় তুমি রাজি হয়ে যাও, তাই তোমার পিছু পিছু ঘুরছে। কিন্তু আমি সোজা কথা বলি, তাই তোমাকে বললাম। এসব শুনে তো ইউনিক্সি পুরাই ফায়ার হয়ে যায়। বলে, আপনার বসকে বলে দিবেন আমি ইউনিক্সে যদি ভিখারি হয়ে রাস্তার মাঝে পড়েও থাকি তাও কোনোদিন আপনার প্রস্তাবে সাড়া দিব না। সে সময় সেখানে মিং কিয়াং চলে আসে আর জিজ্ঞেস করে, কি নেই ইউনিক্সে এত রেগে আছে? ইউনিক্সি তাকে শুধু এটাই বলে যে আমি চাই চাওসিং কোম্পানির সাথে এই ডিলটা যেন খুব জলদি শেষ হয়ে যায়। আমি আর তোমাদের দুজনকে দেখতে চাই না। আমি তোমাদের সম্মানের কথা ভেবে মুখ বন্ধ রেখেছি, কিন্তু আর হয়তো সেটা সম্ভব হবে না। ইউনিক্সি রেগে গেছে দেখে লুলিন কোনোরকম বুঝিয়ে মিং কিয়াংকে বাইরে নিয়ে আসে। লুলিন বলে, ইউনিক্সে আমাকে জিজ্ঞেস করেছে তুমি এঙ্গেজ হওয়ার পরেও কেন তার পিছনে ঘুরছো। আমি বলেছি হয়তো তুমি ইউনিক্সিকে অনেক বেশি পছন্দ করো, এতেই সে রেগে গেছে। মিং কিয়াংকে বলে, তুমি কেন ওকে বলনি যে ওই এঙ্গেজমেন্টটা আমার ইচ্ছায় হয়নি? লুলিন বলে, আমি কিভাবে তাকে বোঝাবো? তবে এর মানে বোঝায় যে সে তোমাকে কেয়ার করে, তাই তো সে জেলাস। মেকিং ইয়াং জানতে চায় এখন আমি কি করব। লুলিন বলে, তুমি শুধু ওর থেকে দূরে থাকবে, ওকে পাত্তা দেবে না যতক্ষণ ও নিজে তোমার কাছে আসে। কিন্তু কিসের কি? মেং কিয়াং খালি সুযোগ থাকে ইউনিক্সের সামনে যাওয়ার জন্য। ইউনিক্সের চোখ চুলকাতে থাকলে সে আই ড্রপ এনে দেয়। ইউনিক্সি সেটা নিতে না চাইলে সে বলে, কোম্পানির পার্টনার হিসেবে চাই না তুমি শিখাও আর কাজে ব্যাঘাত ঘটুক, না হলে পরে তোমার শরীর খারাপ করবে। তোমার বয়সী মেয়েদের তো বয়স্ক বাবা মাও বাচ্চা রয়েছে, তোমার তো এখনো বাচ্চা হয়নি, অসুস্থ হলে পরে তোমার বাচ্চা নিতেও প্রবলেম হবে। কিন্তু ইউনিক্সি মনে করে মেকিয়াং তাকে আর লুনের বাচ্চা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করতে চাইছে, তাই সে আবারও মেকিয়াংকে ভুল বুঝতে শুরু করে। মেকিয়াং দিওয়ানা হয়ে সারাদিন ইউনিক্সের দিকে তাকিয়ে থাকে। লুলিন তাকে ইউনিক্সিকে পাত্তা না দেওয়ার কথা মনে করিয়ে দিলেও সে সেসবে কোনো পাত্তাই দেয় না। কোত্থেকে সেখানে বুফেন চলে আসছে আর বলে, এখন থেকে আমি তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইউনিক্সি বলে, আমাদের কোম্পানির স্ট্যান্ডার্ড খুবই হাই, আর তোমার তো এসব বিষয়ে কোনো ট্রেনিংই নেই, তুমি কিভাবে এখানে কাজ করতে পারো? বুফেন বলে, এসব না জানলেও আমি মেসেজ করতে পারি, কফি বানাতে পারি, প্যাকেজিং করতে পারি। বুফেনকে দেখে মেকিয়াং রেগে গিয়ে বলে, তোমাদের কোম্পানিতে কবে থেকে মানব পাচারকারীদের চাকরি দেওয়া হয়? ইউনিক্সি বুঝতে পারে মেকিয়াং জেলাস ফিল করছে, তাই তার পিছু ছাড়ানোর জন্য সে বুফেনকে বলে, এসেছো যখন আমার কাঁধে একটু মেসেজ করে দাও। বুফেন মেসেজ করতে থাকলে মেকিয়াং খুবই জেলাস ফিল করে এবং বাজেভাবে রিয়্যাক্ট করতে শুরু করে। সেদিন রাতে মেকিয়াং লোক নিয়ে বুফেনের সামনে হাজির হয়। মেকিয়াংয়ের সাথে থাকা লোকজন দেখে ভয়ে বুফেনের হাঁটু কাঁপতে শুরু করে। সে বলে, মেকিয়াং কথায় আছে ভদ্রলোকেরা কখনো হাত নয় বরং মুখ ব্যবহার করে, কিন্তু মেকিয়াং সেসবের ধার ধারে না। এরপর দেখা যায় বুফেনের হাতে বেশ কিছু আঘাতের চিহ্ন, বোঝাই যাচ্ছে মেংয়ের লোক তার হাতে মেরেছে। মেং জিজ্ঞেস করে, বলো তো তোমার হাতে কেন মেরেছি? বুফেন বলে, কারণ আমার উচিত হয়নি এই হাতে ইউনিক্সিকে মেসেজ করা। মেকিয়াং জানতে চায়, তোমার এই কন্ডিশন কিভাবে হলো? বুফেন বলে, রাতের অন্ধকার ছিল,
ভেজা রাস্তায় আমি পড়ে ব্যথা পেয়েছি। মেংকিয়াং ভাবে অবশেষে তার প্রতিদ্বন্দ্বী সে নির্মূল করেছে, কিন্তু তার ভুল ভাঙে যখন পরদিন সকালে অফিসে হাতে পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে উপস্থিত হয় বুফেন। তাকে দেখে ইউনিক্সে ও মেকিয়াং চমকে যায়। ইউনিক্সে বলে, তোমার এই কন্ডিশন কি করে হলো? তোমার তো এখন হসপিটালে থাকা উচিত, তুমি এখানে কি করছো? বুফেন বলে, আজ তার কাজের প্রথম দিন, আজ সে কিছুতেই মিস করতে পারে না। ইউনিক্সের কাজ থাকায় সে প্রথমে বুফেনকে মেংয়ের কাছে রেখে যায়। মেং তাকে জিজ্ঞেস করে তার উদ্দেশ্য কি। বুফেন বলে সে এখানে শুধুমাত্র তার জন্য এসেছে। এরপর আমরা দেখি বুফেনকে হসপিটালে ভর্তি করা হয়েছে এবং ইউনিক্সই তার পাশে বসে তার যত্ন করছে। বুফেন বলে, আমি কখনোই ভাবিনি ভাগ্য আমাদের একসাথে জুড়ে দেবে। ইউনিক্সে বলে, এখনো আমাদের মাঝে কিছুই হয়নি, এটা স্রেফ একটা নাটক। বুফেন বলে, আমি অতটাও খারাপ মানুষ না যতটা আমাকে ভাবো। আসলে আমার বজ্ঞতা খুবই খারাপ। ছোটবেলায় বাবা মা মারা গেছে, বড় হয়েছি দাদা দাদির কাছে, তারাও একে একে মারা যায়। এরপর থেকে আমি একাই আছি, যা কাজ পাই তা করে খাই। কিন্তু আমি সত্যি বলছি, আমি কখনো কারো ক্ষতি করিনি। সেদিন পার্টিতেও আমার এমন কোনো ইন্টেনশনই ছিল না। ইউনিক্সি বলে, তুমি এখন টাকা উপার্জনে মনোযোগ দাও, কথা দিচ্ছি তোমাকে একজন গার্লফ্রেন্ড খুঁজে দেব। এসব কথা বলতে বলতেই হঠাৎ করে ইউনিক্সি অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায় ইউনিক্সি প্রেগনেন্ট। তাই যেন সে বিশ্রাম করে দরজার আড়াল থেকে এই কথা জিয়াং উইয়াকজনকে শুনিয়ে দেয়। ইউনিক্সি কিছুতেই বিশ্বাস করতে পারে না সে আসলেই প্রেগনেন্ট। ডক্টর জানায় তার প্রেগনেন্সিটা একটু জটিল। যদি তার কোনো কারণে গর্ভপাত হয়ে যায় তাহলে ভবিষ্যতে কখনো সে মা হতে পারবে না। বুফেন জিজ্ঞেস করে, তোমার বাচ্চার বাবা কি মেংকিয়াং? তুমি চিন্তা করো না, ও যদি দায়িত্ব নিতে না চায় তবে আমি ওকে দেখে নেব। ইউনিক্সি বলে, আমি বাচ্চা রাখতে চাই না। বুফেন অবাক হয়ে বলে, ডক্টরের কথা শোনার পরেও সে এমনটা কেন বলছে? যে বাচ্চা জন্মায়নি তার প্রতি এত কিসের রাগ তোমার? নাকি তুমি মেংকিয়াংকে ঘৃণা করো? ইউনিক্সি বলল, হ্যাঁ, আমি ওকে ঘৃণা করি, আমি ওকে একদম সহ্য করতে পারি না। বুফেন কোনোভাবে এর কারণ খুঁজে পায় না। সে বলে, ওর তো অনেক টাকা আছে, দেখতেও সুন্দর, ওর বাচ্চা হওয়ায় তোমাকে কোনো কাজও করতে হবে না, আর ওকে দেখে তো মনে হয় ও তোমাকে পছন্দ করে। ইউনিক্সি বলে, কিন্তু সে গে। বুফেন এই কথা মানতে একদমই নারাজ, কিন্তু ইউনিক্সি তাকে বলে এটাই সত্যি, আর এই সত্যি আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ওকে আমি যতবার দেখি ঘৃণায় আমার গা গুলিয়ে উঠছে। আমার পরিস্থিতি তোমার চেয়েও ভয়ানক। এরপর উপরে জিয়াং এক্সেনের একের পর এক ফাঁদ তৈরি করছে। বুফেন ক্ষমা চেয়ে বলে, সত্যি বলতে আমি তোমার ছবি দেখে মুগ্ধ হয়ে এর প্রস্তাবে রাজি হয়েছিলাম। ইউনিক্সি বলে, ইটস ওকে, তুমি না হলে অন্য কাউকে ম্যানেজ করতো। বুফেন বলে, এখন তুমি কি করবে? তোমার উচিত হবে না এই বাচ্চাটিকে নষ্ট করে দেওয়া। তুমি যদি সুযোগ দাও আমি এর বাচ্চাকে আমার সন্তানের মতো বড় করতে পারি। এদিকে জিয়াং জিয়াওয়ে চলে এসেছে মেকিয়াং এর কাছে। জিয়াও বলে, মেকিয়াং, আপনি যেই ইয়নজিকে এত পছন্দ করেন সে আপনার এসব অনুভূতির যোগ্যই না। ও একটা খারাপ মেয়ে, তাই তো সে বিয়ের আগেই কুফনের বাচ্চা পেটে নিয়েছে। আমি নিজ কানে শুনেছি ডক্টর বলেছে ও প্রেগনেন্ট। একথা শুনে মেকিয়াং লুলিয়েনকে সাথে নিয়ে দৌড়ে ইউনিক্সির কাছে হসপিটালে চলে আসে। জিয়াং এক্সা ভাবতে থাকে অবশেষে সে ইউনিক্সিকে টেক্কা দিতে পেরেছে, কিন্তু সে জানেই না অজান্তে সে ইউনিক্সির কত বড় সাহায্য করে দিয়েছে। ইউনিক্সের প্রেগনেন্সির কথা শুনে মেকিয়াং হসপিটালে চলে আসে। বলে, তুমি নাকি অসুস্থ, শুনেই আমি তোমাকে দেখতে চলে এসেছি। বুফেন তাকে বলে, তোমার কাছে টাকা আছে বলেই তুমি যেখানে যা মন চায় তা করতে পারো না। ইউনিক্সি বলে, বুফেন তুমি একটু বাইরে যাও, টেনশন করো না, ও আমার কিছুই করবে না। বুফেন রুম থেকে বেরিয়ে গেলে মেকিয়াং বলে, তুমি নাকি প্রেগনেন্ট, এই বাচ্চা আমার, তাই না? ইউনিক্সে অবাক হয়ে ভাবতে থাকে এত জলদি মেকিয়াং কি করে খবর পেয়ে গেল? তবে কি সে কাউকে দিয়ে আমার উপর নজর রাখছে? সে ভাবে এখন এই বড় লোকের বকে যাওয়া ছেলে এই বাচ্চাকে নিয়ে টানাটানি শুরু করবে, বাচ্চাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিবে আর এর জন্য টাকা অফার করবে। আমি কি করে এরকম একটা ঝামেলায় ফেসে গেলাম? মেকিয়াং তাকে জিজ্ঞেস করতে থাকে, বলো এই বাচ্চা আমার, তাই না? ইউনিক্সে মিথ্যা করে বলে, না এই বাচ্চা তোমার না। মেকিয়াং বুঝতে পারে ইউনিক্সে তাকে মিথ্যা বলছে। এতে করে সে প্রচণ্ড রেগে যায়। বলে, কেন তুমি আমার সাথে এমন করছো? আমি কি এমন করেছি যে তুমি আমাকে এই সাজা দিচ্ছ? এই বুফেনের মতো লোককেও তুমি ক্ষমা করে দিয়েছ, তাহলে আমার প্রতি তোমার এত রাগ কিসের? এত ঘৃণা কেন করো তুমি আমাকে? ইউনিক্সি জানায়, তোমাকে ঘৃণা করার কি যথেষ্ট কারণ নেই? মেকিয়াং ভাবনায় পড়ে যায়। হঠাৎ তার মনে হতে থাকে যেহেতু ইউনিক্সি তার থেকে বড়, তাই বোধ হয় সে ইনসিকিউরিটিতে ভুগছে। ইউনিক্সি এই কথা শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি এত নার্সিসিস্ট কেন? মেকিয়াং বলে, আমি মোটেও নার্সিসিস্ট না। আসলে ছোট থেকেই যে মেয়ে আমাকে দেখে সে আমাকে পছন্দ করে, কেবলমাত্র তুমি আমাকে অপছন্দ করো। ইউনিক্সে অবাক হয়ে বলে, মেয়েরা তোমার জন্য পাগল হয়েছে তো? তাহলে আমাকে বলো এত বছরও কেন তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? মেকিয়াং বলে, আসলে আমি এনসিডিটি হওয়ার ভয়ে কখনো গার্লফ্রেন্ড বানাইনি। ইউনিক্সে অবিশ্বাসের সুরে বলে, তুমি আর মিথ্যা বলার জায়গা পেলে না। মেকিয়াং বলে, আমি সত্যি বলছি, কারণ আমার বাবা ছোট থেকে শিখিয়েছেন যে আমাকে আমার শরীরের স্বাস্থ্যের দিকে সচেতন থাকতে হবে। আমি যদি একবার আমার শরীর নষ্ট করে ফেলি তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। ইউনিক্সি বলে, অনেক হয়েছে, আমি তোমার অজুহাত শুনতে চাই না, তুমি এবার বাড়িতে যাও। মেকিয়াং বলে, আমাকে মিথ্যা বলো না, আমি জানি এই বাচ্চা আমার। ইউনিক্সি রেগে যায় আর বলে, কিছুই যায় আসে না এই বাচ্চাটা তোমার কিনা। এখন যখন সে আমার পেটে রয়েছে তখন সে শুধুই আমার, বুঝেছো তুমি?
তোমার যদি বাচ্চা লাগে তাহলে তুমি নিচে পয়দা করো। আজ তোমাকে ফার্স্ট শিপমেন্ট চলে এসেছে, যাও দেরি করো না। মেকিং জানতে চায় এখনই কি তোমার কাছে এই প্রজেক্টটা জরুরি? ইউনিক্সি বলে তুমি চাইলে না হয় ক্যান্সেল করে দিচ্ছি। মেকিং বলে তা করতে হবে না, তুমি প্রেগনেন্ট, তাই আমি এমনিতেই এটা ক্যান্সেল করে দিতাম। কিছুক্ষণ পরে লুওলিন কিছু ফুল নিয়ে হসপিটালে আসে, বলে এটা তো খুব ভালো খবর, এখন আমি অর্ডার ছাড়াই তোমার খেয়াল রাখবো। ইউনিক্সি এটা শুনে ক্ষেপে যায় আর বলে আমাকে রাগানোর চেষ্টা করো না। লুওলিন বলে অন্তত বাচ্চার স্বার্থে তোমার এখন রাগ হওয়াটা উচিত হবে না। তুমি একবার ভাবো, ম্যাং গ্রুপের হাই স্ট্যাটাস আছে অনেক ধন সম্পদ, তারা কখনোই তোমাকে খারাপ করবে না। তুমি বরং খুশি থাকো, ভালো থাকতে খুব বেশি কিছু লাগে না। ইউনিক্সি লুওলিনকে ঘৃণা করছিল, তাই সে তখন সেখান থেকে বের হয়ে আসে। যাওয়ার আগে বলে যায় তোমার বসকে বলে দিবে আমি তার কখনোই মুখ দেখতে চাই না। মেকিয়াং তার কাজ শেষ করে ফুল নিয়ে হসপিটালে আসলে দেখতে পায় সেখানে ইউনিক্সিও নেই। লুওলিনকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে ইউনিক্সিকে যেতে দাও, ও কখনোই তোমার ছিল না। আমি ওকে ঘন্টা ধরে বোঝানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কিছুতেই মানল না। সে জেদ ধরে রইল এই বাচ্চাটা অ্যাবর্ট করার। এতে পুরো দুমুখ সাপ ভাইরে ভাই। মেকিয়াং এতে অনেক বেশি কষ্ট পায় আর ভাবে ইউনিক্সি যদি আসলেই বাচ্চাটা নষ্ট করে দেয় তাহলে কি সে কোনোদিনই মেকিয়াংকে ভালোবাসেনি? সে কি আসলেই কখনো আমার ছিল না? না, আমি ওকে খুঁজে বের করবই। আমি দেখব ও আসলে কোথায় লুকিয়ে থাকে। এমন সময় মেকিয়াং এর ফোন ম্যানেজার ঝাওয়ের ফোন আসে। তিনি জানান ইউনিক্সি কোম্পানি থেকে রিজাইন করেছে, তাই তাদের আরেকটা মিটিং করে পরবর্তী কাজ কিভাবে করবে সেটা ঠিক করা প্রয়োজন। এদিকে আমরা ইউনিক্সি ও বুফেনকে দেখতে পাই। ইউনিক্সি বুফেনকে জিজ্ঞেস করে আমি আগেও তোমায় জিজ্ঞেস করতে চেয়েছি যে তোমার আঘাত এত জলদি ভালো হয়ে গেল কি করে। বুফেন বলে আমি তোমার সাথে এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আসলে আমি অতটা ভালো মানুষ না, আবার খারাপ মানুষও না। আমার এই আঘাত হয়েছিল মেকিয়াং এর কারণে। সে তার লোক দিয়ে আমার উপর হামলা করেছিল। যদিও আমি এক হাতেই তাদের সবাইকে মাটিতে শুয়ে দিয়েছিলাম, আর এভাবেই আমার হাতে আঘাত লেগেছে। ভাবা যায় কি চাপাবাজি ছেলে। বুফেন বলে আমার মনে হয় না মেকিয়াং খারাপ মানুষ, কেননা সে যদি খারাপ মানুষই হতো তাহলে আমি আজ এখানে দাঁড়িয়ে থাকতাম না। ইউনিক্সি বলে তুমি কেন মেকিং এর সাইড নিচ্ছ? বুফেন বলে আমি চাই না তুমি কখনো রিগ্রেট ফিল করো। এই কথা শুনে ইউনিক্সি খুব ইমোশনাল হয়ে কান্না করা শুরু করে দেয়। বলে বুফেন আমার তোমাকে খুবই দরকার, তুমি প্লিজ আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থেকে যাও। বুফেন বলে আমি জানি আমাকে মেকিং এর সামনে নাটক করতে বলতে হবে, কিন্তু আসলে তুমি ওকে পছন্দ করো। যদিও আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সেদিন যখন মেকিং আমার উপর হামলা চালালো আমি বুঝতে পারলাম যে সে তোমাকে কতটা পছন্দ করে, কিন্তু তুমি বলেছো সে নাকি গে। আমার এটা মোটেও বিশ্বাস হয় না। ইউনিক্সি বলে এটা সত্যি, না হলে সবচেয়ে বেশি আমি খুশি হতাম, কিন্তু ভাগ্য কখনোই আমার সাথে থাকে না। বুফেন বলে আমিও তো আনলাকি, তাহলে চলো দুজন আনলাকি মানুষ মিলে একটা লাক তৈরি করে ফেলি। অফিসের ম্যানেজার ঝাও ওয়ালজিং ইনজিয়ং এর উপর খুব খুশি হয়ে যায় যে এবার থেকে ইউনিক্সি আর তাদের কোম্পানিতে কাজ করবে না। তারা ইউনিক্সির কন্ট্রোল থেকে বেরোতে পেরেছে। এখন আমরা প্রফিট করার দিকে মনোযোগ দিতে পারবো। ওর মতো দয়া দাক্ষিণ্য করলে তো আর কোম্পানি চলবে না। এরপর মেকিয়াং ও লুওলিন আসে সেই মিটিংয়ে। ম্যানেজার ঝাও জানায় যেহেতু ইউনিক্সি রিজাইন করেছে তাই এই প্রজেক্ট এখন থেকে জিয়াং ইয়াংজিং এর হ্যান্ডেল করবে, তার জন্য নতুন পেপারসে সাইন লাগবে। মেকিয়াং লুওলিনের মতো মতামত জানতে চাইলে সে ভাবে এভাবে ইউনিক্সির সাথে সব সম্পর্ক শেষ করতে হবে, তাই সে মেকিয়াংকে সাইন করতে বলে এই প্রজেক্ট আমাদের জন্য জরুরি, আর জিয়াং ইয়াংজিং তো একই কোম্পানিতে আছে, সেও আশা করি ভালোভাবেই কাজটা করবে। মেকিয়াং সাইন করতেই যাবে তখন সেখানে মেকিয়াং এর বাবা চলে আসছে। মেকিয়াং বলে বাবা তুমি এখানে? মিস্টার মিং বলে আমাকে তো এখানে আসতেই হতো, তুমি যা কাণ্ড করেছো না এসে উপায় ছিল আমার? বিদেশে তোমাকে এজন্য পড়তে পাঠিয়েছিলাম, তুমি যে মিং ফ্যামিলির সম্মান সব ধূলিসাৎ করে দিচ্ছ। লুওলিন বলে প্রেসিডেন্ট মিং কিয়াং কি করেছে? আমার মনে হচ্ছে আপনি ওকে ভুল বুঝছেন। প্রেসিডেন্ট মিং রেগে গিয়ে বলে তোমার কথা তো আমি ভুলেই গেছিলাম, তুমি কি করে পারলে এটা করতে? মিং বলে বাবা লুওলিন তোমার ছেলে নয়, তাই ওকে ভুল করলেও তুমি ওকে বকতে পারো না। প্রেসিডেন্ট মিং বলে তুমি কেন লুওলিনকে ডিফেন্ড করছো? তোমার কি লজ্জা লাগে না? কি করেছো তুমি, আমাকে সত্যি করে বলো। চারদিকে তোমাকে দিয়ে গুজব ছড়াচ্ছে, সত্যিটাকে আমাকে বলো। ম্যানেজার ঝাও বুঝে যায় যে প্রেসিডেন্ট মিং কোনো গুজবের কথা বলছেন। জিয়াং ইয়াংজিং চেক করে দেখে পুরো ইন্টারনেট জুড়ে মেকিয়াংকে নিয়ে গে বলে গুজব ছড়ানো হয়েছে। ম্যানেজার ঝাওতে খুবই ক্ষিপ্ত হয়ে যায় আর বলে জিয়াং ইয়াংজিং এটা তোমার জন্য হয়েছে। জিয়াং ইয়াংজিং যদিও বলে আমি কি আর জানতাম যে এটা পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়বে। নিজের সম্পর্কে এমন একটা মিথ্যে গুজব দেখে মেকিয়াং এর মাথা খারাপ হয়ে যায়। সে বলে বাবা বোঝাই যাচ্ছে কেউ ইচ্ছে করে আমাকে ফাঁসাচ্ছে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। প্রেসিডেন্ট মিং বলে আমাকে সত্যি করে বলো তো তুমি কি আসলেই সমকামী? মেকিয়াং বলে বাবা তুমি কি করে অনলাইনে ছড়ানো গুজবে কান দিয়ে তোমার ছেলেকে অবিশ্বাস করতে পারো? প্রেসিডেন্ট মিং বলে তাহলে এত বছর পেরিয়ে গেলেও কেন তোমার গার্লফ্রেন্ড নেই? এমনকি আমি যখন কিয়াওই এর সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম সেখান থেকেও তুমি পালিয়ে গিয়েছিলে, বলেছিলে তুমি ক্যারিয়ারে ফোকাসড করতে চাও। তবে এসব কি? এসব করার জন্য কি আমি তোমাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম? মেকিয়াং বলে বাবা তুমি আমাকে বিশ্বাস করো। লুওলিন কিছু বলে না। লুওলিন বলে হ্যাঁ প্রেসিডেন্ট মিং আমাদের মধ্যে এরকম কিছুই নেই, আপনি কি করে অনলাইনে এসব গুজবকে বিশ্বাস করতে পারেন? প্রেসিডেন্ট মিং বলে কিছু না ঘটলে নিশ্চয়ই এমন গুজব ছড়াতো না, আমি এর শেষ দেখে ছাড়বো।
ম্যানেজার ঝাও প্রেসিডেন্ট মিং এর সাথে দেখা করতে এগিয়ে আসে। বলে, আমি চেনসিং গ্রুপের ম্যানেজার, আমার খুব সৌভাগ্য যে আমার সাথে আপনার দেখা হয়েছে। কিন্তু প্রেসিডেন্ট মিং জানতে চায় ইউনিক্সি কোথায়, আমি তার সাথে দেখা করতে চাই। ম্যানেজার ঝাও জানায় সে তো চাকরি থেকে রিজাইন করেছে। প্রেসিডেন্ট মিং কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারছিলেন না। জিয়াং উইক্সে বলে, প্রেসিডেন্ট মিং, আমি হচ্ছে জিয়াং উইক্সে। প্রেসিডেন্ট মিং বলে, আমি বলেছি আমি ইউনিক্সের সাথে দেখা করতে চাই। জিয়াং উইক্সেন জানায়, প্রেসিডেন্ট মিং, আফসোসের বিষয় হচ্ছে ইউনিক্সে বিয়ের আগে প্রেগনেন্ট হয়েছে আর কোম্পানির নামও ডুবিয়েছে। এমন কাউকে তো কোম্পানিতে রাখা যায় না, তাই ওকে বের করে দেয়া হয়েছে। প্রেসিডেন্ট মিং রেগে গিয়ে বলে, মুখ সামলে কথা বলবে, তুমি ওর নখেরও যোগ্য না। জিয়াং উইক্সে খুবই রেগে যায়। বলে, কি হয়েছে সবাই কেন সবসময় শুধু ওর সাপোর্টেই কথা বলে? ইউনিক্সিকে তোমার সাথে সব শুয়েছে নাকি? এমন সময় সেখানে বুফেন চলে আসে আর জিয়াং উইক্সেকে থাপ্পড় দিয়ে বলে, আমি বিশ্বাস করতে পারছি না, তোমার মতো মানুষও হয়? তুমি নিজের কোনো কাজ করো না, সবসময় অন্য কাজে বাগড়া দাও আর মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমি অন্তত তোমার মতো না, আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরানোর চেষ্টা করি। ইউনিক্সে বলে, জিয়াং উইক্সে, আমি তোমাকে বলেছিলাম প্রমাণ জোগাড় করতে পারলে সবার প্রথমে তুমি ধ্বংস হবে। তুমি প্রতিনিয়ত আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে গেছো। সেবারে তো আমাকে কোল্ড স্টোরেজ রুমে রেখে ঠান্ডায় মেরে ফেলতে চেয়েছিলে, তাই আমি এবার তোমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি। আমি তোমার বিরুদ্ধে হত্যার চেষ্টা করার জন্য কেস করেছি, তোমার সাথে তো আমার কোর্টে দেখা হবে। তখন সেখানে প্রেসিডেন্ট মিং এগিয়ে এসে বলে, ইউনিক্সি, তুমি কি আমাকে চিনতে পেরেছো? ইউনিক্সি বলে, হ্যাঁ প্রেসিডেন্ট মিং, কিন্তু আপনি এখানে কি করছেন? ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় এর আগেও প্রেসিডেন্ট মিং ও ইউনিক্সি একসাথে প্রজেক্টে কাজ করেছে। সে সময় প্রোডাক্ট কোয়ালিটি চেক করার ফলে এটা ফেল হয়ে যায় আর ইউনিক্সি শিপমেন্ট করতে রাজি হয় না, কেননা সেগুলো তখন খাদ্য উপযোগী ছিল না। যদিও প্রেসিডেন্ট মিং তাকে খাবারগুলো শিপমেন্ট করার জন্য বলেছিল, কিন্তু ইউনিক্সি এজন্য প্রয়োজনে যে ক্ষতিপূরণ দিবে, কিন্তু কোনোভাবেই খাবার অনুপযোগী প্রোডাক্ট সে শিপমেন্ট করবে না। তার এই দৃঢ়তা দেখে প্রেসিডেন্ট মিং তাকে অনেক ভালো লাগে। প্রেসিডেন্ট মিং বলে, আমি তোমার দেওয়া সেই শিক্ষা কখনোই ভুলবো না। আমি সেই ঘটনার জন্য এখনও লজ্জিত। সেদিন ইউনিক্সের জায়গায় অন্য কেউ হলে সে হয়তো প্রজেক্টের জন্য খাবার অনুপযোগী প্রোডাক্টই শিপমেন্ট করত, কিন্তু ইউনিক্সে খাবারগুলো উপযোগী হওয়ার পরেই আমাকে পাঠিয়েছিল। তাই তো সে প্রজেক্টের পর আমার মনে হয়েছিল আমার প্রজেক্টের জন্য ইউনিক্সই বেস্ট হবে। মিং কিয়াং এতক্ষণে বুঝতে পারে কেন তার বাবা তাকে শুধু ইউনিক্সের সাথেই ডিল করার জন্য বলেছিল। সে নিজের উপর অনেক প্রাউড ফিল করে। বাবাকে বলে, বাবা, ইউনিক্সে আমার সন্তানের মা হতে চলেছে, এখন থেকে সেও মিং ফ্যামিলির সদস্য। প্রেসিডেন্ট মিং এতে খুবই খুশি হয়ে বলে, জীবনের প্রথম তুমি একটা ভালো কোনো কাজ করলে। ইউনিক্সে জানতে চায়, তোমার আর লুইনের মধ্যে কি চলছে? মিং কিয়াং বলে, ইউনিক্সে তুমি আমাকে ভুল বুঝছো। প্রেসিডেন্ট মিং বলে, খবরদার, যদি ইউনিক্সকে মিথ্যা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। মিং কিয়াং বলে, আমি কসম কেটে বলছি আমি শুধু মেয়েদের পছন্দ করি। আমি এবার বুঝেছি ইউনিক্সে তুমি অনেক আগেই অনলাইনে এই গুজব দেখেছিলে আর তাই তুমি আমাকে এভয়েড করে যাচ্ছিলে। ইউনিক্সে বলে, তুমি কি মনে করেছো আমি তোমার মিথ্যা কথায় বিশ্বাস করব? মিং কিয়াং তাকে বোঝাতে থাকে, দেখো তোমার ভুল বোঝানো হচ্ছে, সত্যি আমাদের মধ্যে এমন কিছুই নেই। লুলিন, তুমি কিছু বলো যে আমাদের মধ্যে এমন কোনো খারাপ সম্পর্ক নেই। ইউনিক্সে বলে, এত কিছুর পরও কি লুলিন বলতে পারবে এটা মিথ্যা? লুলিন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলে, ইউনিক্সে ভুলে যেও না, আমরা পাবলিক প্লেসে আছি, এখন এসব আলোচনা করা একদমই ঠিক না। মিং কিয়াং জানতে চায়, আমার থেকে কি লুকাচ্ছ তুমি লুলিন? ইউনিক্সে বলে, আমি বলছি কি হয়েছে। লুলিন নিজে আমাকে বলেছে যে সে আর মি ইয়াং নিজেরা সম্পর্কের মধ্যে রয়েছে আর তারা চায় যেন আমি তাদের হয়ে বাচ্চা জন্ম দিই, কেননা তারা আমার ভালো জিন চায়। তাদের প্রস্তাবে রাজি হলে আমাকে অনেক টাকা দেওয়ার কথাও বলা হয়েছে। মিং ইয়াং এটা শুনে প্রচণ্ড রেগে যায়। বলে, লুলিন, তবে তুমি এসব করেছো? লুলিন বলে, আমি খুবই দুঃখিত মিং ইয়াং, আমি এতটাই কিয়াওয়ের জন্য করেছি সব। মেয়েটা আমার পিছনে অনেক বছর ধরে ঘুরঘুর করছে। তুমি যদি সত্যি ইউনিক্সের কাছে যেতে তবে কিয়াওয়ে অনেক কষ্ট পেত। মিং ইয়াং অবাক হয়ে বলে, চুপ করো তুমি, আমি যখন কিয়াওয়ের সাথে বিয়ে থেকে পালিয়ে এসেছিলাম তখন তুমি আমাকে সাপোর্ট করেছিলে, তখন তো তুমি ওর ফিলিংসের ব্যাপারে ভাবোনি, তবে আজ কেন? আমি বুঝতে পারছি, এতদিন তাহলে তুমি আমাদের মধ্যে ঝামেলা তৈরি করেছো। এত বছর তোমার সাথে ভালো ব্যবহার করার পরেও কিনা তুমি। প্রেসিডেন্ট মিং বলে, এটা তোমারও দোষ আছে মিং কিয়াং। ইউনিক্সি, আমি আমার ছেলের ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। ইউনিক্সি বলে, আমি এখানে ক্ষমা পেতে আসিনি ম্যানেজার ঝাও, আমি ঠিক করেছি আমার রিজাইন উইথড্র করে নেব। আমি এখনও কোম্পানির সাথে কাজ করতে চাই। ম্যানেজার ঝাও প্রেসিডেন্ট মিং এর মতো বড় ক্লায়েন্ট হাতছাড়া করতে চায় না। বলে, ইউনিক্সিকে চাকরিতে ফিরিয়ে নিবে আর ইয়াংসির চাকরি থেকে বের করে দেয়। জিয়া ইয়াংসিকে এটা কিছুতেই মানতে পারে না। সে বলে, শুধু কেন আমি শাস্তি পাবো? এই কাজে তো আপনারাও সম্মতি ছিল। ম্যানেজার ঝাও বলে, আমি তোমাকে নিজেকে প্রমাণ করার অনেক সুযোগ দিয়েছি, কিন্তু তুমি প্রতিবারই কোনো না কোনো অঘটন ঘটিয়ে গিয়েছো, এজন্য তুমি অন্যকে দোষ দিতে পারো না। তখন সেখানে অডিট ব্যুরো থেকে লোক এসে জানায় তারা গত বছরে 3 বছরের রেকর্ড চেক করে দেখেছে, কিন্তু ইউনিক্সি নামের কোনো জালিয়াতির প্রমাণই তারা পায়নি। কিন্তু বেশ কিছু কাগজপত্র এদিক সেদিক করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তার জন্য জিয়াংএক্সের ম্যানেজার ঝাওকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাথে যেতে হবে। একেই বলে কার্মা।
অন্যের জন্য ফাঁদ তৈরি করলে তাতে নিজেকেই পড়তে হয়। বুফেন জানায়, এই প্রথম আমি কোনো কোম্পানি ম্যানেজারকে লোভে পড়ে এমন পরিণতি হতে দেখলাম। মিংকিয়াং বলে, ইউনিক্সি, তোমার আর বুফেনের মধ্যে কি সম্পর্ক রয়েছে? ইউনিক্সি বলে, কেন আর আমার মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? ও চুরিও করে না, ডাকাতিও করে না, তোমার ওকে নিয়ে কি সমস্যা? প্রেসিডেন্ট মিং বলে, ইউনিক্সি, আমি তোমাকে একটা কার্ড দিচ্ছি, এখানে 1000 কোটি টাকা আছে, তুমি এটা ইচ্ছে মতো খরচ করো, আমাদের বংশের সন্তানদের কোনো কিছুর অভাব যেন না হয়। ইউনিক্সি এতে রেগে যায় আর বলে, আপনি কি আমাকে কিনতে চাইছেন? মিংকিয়াং বলে, তোমাকে কিনতে কেন চাবো? তোমার যেন কোনো সমস্যা না হয় সেজন্য। বুফেন বলে, তোমার অ্যাসিস্ট্যান্টের জন্য এত ভয় পেয়ে আছে। মিংকিয়াং বলে, ইউনিক্সি, এটা আমার ভুল যে এতগুলো বছর ধরে আমি আমার সাথে একজন সাপকে পুষেছি, যার জন্য আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। প্রেসিডেন্ট মিং জানায়, ইউনিক্সে আমার ছেলে কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না, আমি কথা দিচ্ছি ওকে বিয়ে করলে তুমি সত্যিই ঠকবে না। ইউনিক্সে জানায়, ঠিক আছে, তবে আমার একটা কন্ডিশন আছে, বুফেনকে তোমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে হবে আর তাকে লুলিনের চেয়ে 5 গুণ স্যালারি দিতে হবে। ইউনিক্সকে পাওয়ার জন্য মেকিয়াং সেই কন্ডিশনও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এখন মিংয়াং ও ইউনিক্সি একসাথে থাকতে শুরু করেছে। তাদের ভালোবাসাবাসির মধ্য দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।